আকাশবাণী কলকাতায় আজকের তাজা খবর। আজকে প্রধান শিরোনাম, ওসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, থানার সামনেই ধর্নায় মহিলা এসআই। কালীপুজোর সকালে সব শেষ, আনোয়ার সহ অগ্নিকাণ্ডে গুরুতর জখম যুবকের মর্মান্তিক মৃত্যু। জোয়ারের জলে ভেসে গেল দুই মেয়ে, কোনো মতে বাঁচল জীবন, দেখুন ভিডিও। শ্যামা পুজোর উদ্বোধন করলেন অনুব্রত নয়, কাজল শেখ। জেল থেকে ছাড়া পাওয়ার পর এখানে এসেছিলেন সোনেল দত্ত, পুজো দিয়েছিলেন মায়ের কাছে। পেঁয়াজ বোমা ফেটে মৃত্যু একজনের, আহত একাধিক। দীপাবলিতে মর্মান্তিক ঘটনা। গুজরাটের চাঁদ নাবালিকাকে ধর্ষণ, রং মিস্ত্রির ফোন থেকে উদ্ধার 100-র বেশি ভিডিও, গ্রেফতার। শুরু হবে আসল খেলা, এবার হিমালয়ের দিকে নজর পড়ল আদানির, পরিকল্পনা জানালে চমকে যাবেন। বিস্তারিত। থানার ব্যারাকে ঘর ছাড়াকে কেন্দ্র করে খোদ থানার ওসির সাথে বচসা সংশ্লিষ্ট থানার মহিলা সাব ইন্সপেক্টরের, থানার অফিসার ইনচার্জ তার বিরুদ্ধে এবার থানার সামনেই ধর্নায় বসলেন সেই থানার মহিলা সাব ইন্সপেক্টর। জোর করে বসে থাকা মহিলা এসআইকে গাড়িতে তুলে নিয়ে যেতে চাইলে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ দেখায় সেখানকার বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটেছে কলকাতার নদিয়াল থানায়। জানা যায়, প্রায় 1.5 বছর ধরে নদিয়াল থানায় এক মহিলা সাব ইন্সপেক্টরের আচমকাই আজ তার ব্যারাকে পরিবর্তন করতে যান, কিন্তু সে সময় তিনি দেখতে পান তার রাখা সমস্ত আসবাবপত্র বাইরে সরিয়ে দেওয়া হচ্ছে। এরপরে নদিয়াল থানার ওসির ঘরে গিয়ে তিনি গোটা বিষয়টি জানতে চান, কিন্তু সেই সময় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন তিনি। বলা হয় তিনি থানায় এসে ঘুমিয়ে থাকেন, তিনি থানার কোনো কাজ করেন না। এছাড়াও টিচার ইনচার্জ তাকে বলেন যে এটি থানার ব্যারাক, আপনার ঘর নয়। ওই মহিলা সাব ইন্সপেক্টরের অভিযোগ, নদিয়াল থানায় 10 জন কনস্টেবল নতুন নিয়োগ হচ্ছে, তাকে ওই ব্যারাক থেকে সরিয়ে দিয়ে ওই 10 জন কনস্টেবল ওই ব্যারাকে থাকার বন্দোবস্ত করেছেন থানার অফিসার ইনচার্জ। এরপরই সংশ্লিষ্ট থানার বড়বাবুর সঙ্গে বচসা বেঁধে যায় ওই মহিলা সাব ইন্সপেক্টরের। দীর্ঘক্ষণ ধরে থানার বাইরে বসে থাকার ফলে সংশ্লিষ্ট থানা তরফ থেকে যোগাযোগ করা হয় লালবাজার এবং ডিসির সাথে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইন শৃঙ্খলার উচ্চপদস্থ আধিকারিক বলেন, বেড়াতে থাকবেন এবং কোনো অফিসার থাকবেন না, তার সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট থানার বড়বাবু, অফিসার ইনচার্জ। তবে এখানে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও এই ঘটনায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল কেটে দেন। কোনোভাবেই আর শেষ রক্ষা হলো না। কালীপুজোর দিনে মর্মান্তিক মৃত্যু হলো 22-এর যুবকের। গত সোমবার ভোর 5:30 নাগাদ লে গার্ডেন সুপার মার্কেটের কাছে বস্তিতে আগুন। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের 5টি ইঞ্জিন। রানা নস্কর নামে 22 বছর বয়সী এক যুবক গুরুতর আহত হন, তাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই চলছিল জীবন মরণের লড়াই। শেষমেশ গুরুতর জখম যুবকের মর্মান্তিক মৃত্যু হলো কালীপুজোর সকালেই। প্রিন্স আনোয়ার শাহ রোডের অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে জখম রানা নস্কর আজ সকাল 6:30 নাগাদ মারা গিয়েছেন। টালিগঞ্জ এমআর বাঙুর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। পেশায় ফুড ডেলিভারি বয় রানা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। জানা যাচ্ছে গোটা শরীর আগুনে পড়ে গিয়েছিল। আগুনের হলকা ফুসফুস ও পুরো ঝাঁঝরা করে দিয়েছে। 99% অগ্নিদগ্ধ অবস্থায় বাঙুর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 5:30 নাগাদ রানা নস্করের মা রান্নাঘরে রান্না করছিলেন, বাসন ধোয়ার জন্য তিনি ঘর থেকে বের হন। সেই সময় বিকট শব্দে সিলিন্ডার ফেটে যায়। সে সময় ঘরে ছিলেন রানা নস্করের বোন এবং তার বোন সেই ঘরের মধ্যে। রানা তখন দোতলার ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন হঠাৎ করে ছড়িয়ে পড়ার আগেই রানার বোন তার কন্যাকে নিয়ে বেরিয়ে আসতে পারলেও রানা বেরোতে পারেনি। পরে তাকে কোনোভাবে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই চলছিল মৃত্যুর সঙ্গে লড়াই। কালী পুজোর দিন ভোরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। জোয়ারে প্রায় ভেসে যাওয়া দুই মেয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংক্ষিপ্ত ক্লিপটিতে দুজনকেই দেখা গিয়েছে পা জলে ডুবে বসেছিল, হালকা মেজাজের সময় কাটাচ্ছিল। এরপর হঠাৎই জোয়ারের ঢেউ আছড়ে পড়ে তীরে, আর তার আঘাতেই প্রায় তলিয়ে যেতে বসেছিল মেয়ে দুটি। পরবর্তী 15 থেকে 20 সেকেন্ড দুটি মেয়ে সম্ভবত জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যায়। তারা একে অপরকে ধরে রেখেছিল, ঢেউয়ের সাথে চলছিল লড়াই। তারা যতই ডাঙায় উঠে আসার চেষ্টা করছিল ততই যেন পিছিয়ে যাচ্ছিল বারবার। জোয়ারের ঢেউ তাদের বারবার আছড়ে ফেলছিল বোল্ডারের উপর, পরক্ষণেই টেনে নিয়ে চলে যাচ্ছিল। দর্শকরা হতবাক হয়ে এই জুটির বেঁচে থাকার লড়াই দেখছিল। শুরুতে কেউ সাহায্যের জন্য জলে নামেনি। ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে 6 লাখের বেশি ভিউজ পেয়েছে। মেয়েদের জিরো সার্ভাইভিং স্কিল ছিল মন্তব্য বিভাগে আলোচনার প্রধান বিষয়। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আপনার বেঁচে থাকার দক্ষতা কোথায়? প্রায় তারা শুয়ে পড়লো এবং হাল ছেড়ে দিল। অন্য একজন ব্যবহারকারী, যিনি কেবল দুটি মেয়েকে জলে টেনে নিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেছেন, প্রাকৃতিক নির্বাচন একটি বাস্তব জিনিস। একজন উদ্বিগ্ন ব্যবহারকারী বলেছেন,
দেখতে খারাপ লাগছে। আমরা মানুষকে নিরাপদ রাখতে লাইফ গার্ডের বেতন দিই। সাগরের শক্তি কেই না জানে। আশা করি সব ঠিক আছে। একটি বেঁচে থাকার দক্ষতা নয়। অন্য ব্যবহারকারী উল্লেখ করেছেন। আরেকজন লিখেছেন, চলতে শুরু করুন ঈশ্বর, এই ধরনের লোকেদের বেঁচে থাকার প্রবৃত্তি নেই। WHO-র হিসাব অনুযায়ী বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক 2,36,000 মানুষ জলে ডুবেই মারা যায়। বোলপুর সন্নিকট বাঘিরি 500 অঞ্চলে বাঘিরি হাটতলা চলন্তিকা ক্লাবের আয়োজিত শ্যামা পূজার উদ্বোধন হলো। এই শ্যামা পূজার উদ্বোধন করলেন বীরভূম জেলা সভাপতি কাজল শেখ। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে শ্যামা পূজার উদ্বোধন করেন কাজল শেখ। চলন্তিকা ক্লাবের এই শ্যামা পুজো এবছর 41 বছর বয়সে পদার্পণ করল এবং মূর্তিতে 23 ফুট উচ্চতার বলেও জানা যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুনের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বাহিরি 500 অঞ্চল প্রধান সহ অন্যান্য তৃণমূল কর্মীবৃন্দ এবং চলন্তিকা ক্লাবের সদস্যগণ। মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণে নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। সেই সময় কোনো এক কাজের জন্য কলকাতায় এসেছিলেন সুনীল দত্ত। বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরে মায়ের কাছে মানসিক করে যান। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই মন্দিরে এসে পুজো দিয়ে গেছিলেন তিনি। বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরের কথা শুনলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন ভক্তি দিয়ে মায়ের কাছে কোনো কিছু চাইলে মা কখনো ফেরান না। কিন্তু বনগাঁর সাত ভাই কালীতলা মন্দিরের ইতিহাস রোমাঞ্চ লাগবার মতো। স্থানীয় সূত্রে জানা যায়, এই সময় গোটা এলাকায় ছিল জঙ্গলে ঢাকা। ডাকাতরা এই পথ ধরেই ডাকাতি করতে যেত। এবার ডাকাতরা ডাকাতি করে ফিরছিলেন। জনশ্রুতি রয়েছে সেই জমিদার বাড়ির পাশেই মন্দির থেকে এক নারী কণ্ঠ বলে ওঠেন, সবই যখন নিয়ে গেলি আমাকে রেখে গেলি কেন? ডাকাতরা ঘুরে এসে সেই কালী মূর্তি দেখতে পান। তারা সেই কালী মূর্তিকে সঙ্গে করে নিয়ে আসেন ইছামতি নদীর ধারে এক বট গাছের তলায় সেই মূর্তির প্রতিষ্ঠা করেন। এখন সেখানে মন্দিরের আকার ধারণ করেছে। স্থানীয় বাসিন্দারা বললেন, এলাকার বন্দ্যোপাধ্যায় পরিবার মূর্তিটি তৈরি করেন। রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ির পুজো প্রায় 100 বছরেরও পুরনো। তৎকালীন দিনাজপুর জমিদার মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর এই পুজোর প্রচলন করেন। এই পুজো নিয়ে রয়েছে অনেক গল্প কথা, যা শুনলে রীতিমতো চমকে উঠতে হয়। একদিন মহারাজা ঘোড়ার গাড়িতে করে স্থানের পাশে দিয়েই যাচ্ছিলেন। আচমকাই গাড়ির চাকা আটকে যায়। শত চেষ্টাতেও গাড়ি এগোয়নি। সেদিন রাতেই মা স্বপ্নাদেশ দেন ওই স্থানে পুজো করার। সেই নির্দেশ মেনেই রাজার হাতে পুজো শুরু হয় এখানে। জমিদার গিরিজানাথ রায় বাহাদুরের হাত ধরেই শুরু হয় এখানে পুজো। দীপাবলির দিনই মর্মান্তিক ঘটনা। মৃত্যু হলেও একজনের, আহত অন্তত 6। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশে বাইকে করে বাজে নিয়ে যাওয়ার সময় ঘটে দুর্ঘটনা। আহতদের অল্প সময়ের মধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত তাদের অবস্থা স্থিতিশীল। অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলায় ঘটেছে ঘটনাটি। দুই ব্যক্তি বাইকে করে পেঁয়াজ বোমা নিয়ে যাচ্ছিলেন। যে রাস্তা দিয়ে বাইক চালাচ্ছিলেন তাতে অনেক গর্ত ছিল। তাতেই ধাক্কা খেয়ে তারা পড়ে যান। তাদের সঙ্গে পড়ে যায় বোমার বাক্স। তাতেই ঘটে বিপত্তি। সঙ্গে সঙ্গে বাক্সে থাকা সব বোমা ফেটে যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ এসেছে প্রকাশ্যে। তাতে দেখা যাচ্ছে একটি স্কুটিতে করে দুই ব্যক্তি যাচ্ছেন। তাদের সঙ্গে একটি বাক্স একটি সরু গলি দিয়ে যাওয়ার পর বড় রাস্তার মুখে উঠতেই তারা পড়ে যান এবং বোমাগুলি ফেটে যায়। সময়ে তাদের আশেপাশে 6 থেকে 7 জন ছিলেন। তারা সকলেই গুরুতর আহত হয়েছেন। বিস্কুট, চকলেট এবং টাকার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসতেন, তারপর তাদের ধর্ষণ করতেন। আবার সেই ঘটনার ভিডিও করতেন। একের পর এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গুজরাটের খেড়ায় এক রং মিস্ত্রিকে দিন কয়েক আগে গ্রেফতার করে পুলিশ। এবার অভিযুক্তের বাড়ির তল্লাশি চালিয়ে বেশ কিছু জিনিসও উদ্ধার হয়, তার মধ্যে একটি মোবাইল। সেই মোবাইলে 100-রও বেশি অশ্লীল ভিডিও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন এক তদন্তকারী আধিকারিক। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি মোবাইলে ধর্ষণের ঘটনার ভিডিও রেকর্ড করতেন আর সেই ভিডিও দেখিয়ে সব ফাঁস করে দেওয়ার ভয় দেখাতেন নাবালিকাদের। নাদিয়াতে একাই থাকতেন তিনি। বেছে বেছে নাবালিকাদের তাঁর লালসার শিকার বানাতেন বলে অভিযোগ। ফাঁদে ফেলার জন্য কখনো টাকা, কখনো দামি চকলেট, কখনো আবার বিস্কুটের লোভ দেখাতেন। আর সেই লোভেই নাবালিকা রং মিস্ত্রির বাড়িতে গেলেই তাদেরকে আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিও করতেন। পুলিশ জানিয়েছেন 100-টিরও বেশি ভিডিও উদ্ধার হয়েছে অভিযুক্তের মোবাইল থেকে। সেগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 13 অক্টোবর। একটি নাবালিকার বাবা মা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছেন নাবালিকার শরীর কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। কি হয়েছে তা জানার চেষ্টা করে তার বাবা মা। তখনই সেই ঘটনাটি জানায়। এরপরেই পুলিশে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা মা। ঘটনাচক্রে পরপর কয়েকদিনের মধ্যেই আরো 3 নাবালিকার অভিভাবক পুলিশে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত হিসেবে একই ব্যক্তির নাম উল্লেখ করা হয় সব অভিযোগপত্রে। তদন্তে নেমে পুলিশ ওই রং মিস্ত্রিকে গ্রেফতার করেছে। অভিযুক্তকে জেরা করে এবং তার ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ একটি মোবাইল ফোন উদ্ধার করে। পুলিশ জানিয়েছে 4 নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে রং মিস্ত্রির বিরুদ্ধে। বর্তমান সময়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধনকুবের হিসেবে বিবেচিত গৌতম আদানি বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সম্প্রসারণ ঘটাচ্ছেন। শুধু তাই নয়, দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও নিজের দাপট দেখাচ্ছেন আদানি গ্রুপ। ঠিক এই আবহে এবার একটি বড় আপডেট সামনে এলো। প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এবার আদানি নজর রয়েছে হিমালয়ের দিকে। হ্যাঁ, প্রথমে এটি পড়ে কিছুটা অবাক হয়ে গেলেও বিষয়টি কিন্তু একদমই সত্যি। আসলে আদানি গ্রুপ ভারতের প্রতিবেশী দেশ ভুটান গেলফ মাইন্ডফুলনেস সিটিতে বিনিয়োগের সুযোগ খুঁজছেন। জানিয়ে রাখি যে বর্তমানে ভুটান তার দক্ষিণ সীমান্তে একটি মেগা
মেগা টাউনশিপ প্রকল্প শুরু করতে চলেছে, তার আদানি গ্রুপ এই প্রকল্পের দিকেই নজর রাখছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপন করছি। টাউনশিপ প্রকল্পে আদানির আগ্রহ। ব্লুমবার্গের রিপোর্টে এই প্রকল্পে আদানি গ্রুপের আগ্রহের কথা উল্লেখ করে জানানো হচ্ছে, গেলফুর গভর্নর লোটে সেরেং বলেছেন, ভুটান ভারতের সীমান্ত রেখার কাছে প্রায় 10,000 বর্গ কিলোমিটার টাউনশিপ প্রকল্পে কাজ করছে। এই প্রকল্পে সৌর ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য আদানি গ্রুপের সঙ্গে আলোচনা চলছে। গেলফুর গভর্নর আরো বলেছেন, এই এলাকায় রিনিউয়েবল শক্তি প্রকল্পের জন্য কয়েকশো সাইট চিহ্নিত করা হচ্ছে, যার জন্য প্রকল্পটির লক্ষ্য 20 গিগাওয়াট আনুমানিক ক্ষমতা সংযোজন সহ একটা টেকসই শক্তি নেটওয়ার্ক স্থাপন করা। এর মধ্যে রয়েছে রাস্তা, সেতু ও সুযোগ সুবিধা নির্মাণের পরিকল্পিত চুক্তি, যে এশিয়ার বড় বিনিয়োগকারীদের বিনিয়োগের আকৃষ্ট করতে পারে। এনার্জি প্রকল্প এবং হাইড্রো পাওয়ার প্রকল্প ছাড়াও সেখানে রয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি বন্দর নির্মাণের কথাও রয়েছে। দাপট বাড়বে আদানি গ্রুপের। এদিকে আদানি গ্রুপের সঙ্গে এই চুক্তি হলে প্রতিবেশী দেশ সংশ্লিষ্ট গ্রুপের দাপট আরো বাড়বে। জানিয়ে রাখি, আদানি গ্রুপ ইতিমধ্যে ইসরায়েল থেকে শুরু করে কেনিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভিয়েতনামে তার বিদ্যমান প্রকল্পগুলি সম্প্রসারণ করেছে। ব্যুরো রিপোর্ট, 23 নিউজ বাংলা চ্যানেল।